নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আপনাদের পড়ে শোনাবো সমরেশ বসুর লেখা একটি অন্য স্বাদের ছোট গল্প। গল্পের নাম কিছু নয়। এই গল্পটি বেশ অনেকদিন আগের একটি বিয়ে বাড়ির বাসরাত্রির চিত্র, যেখানে সুধীন এবং সুরো পরস্পরের প্রতি আকৃষ্ট। শুনতে থাকুন আজকের গল্প কিছু নয়। বরের গাড়ি গেছে আগে, পিছনে বরযাত্রীদের রিজার্ভ বাস। বিবাহ বাসর অর্থাৎ মেয়ের পিত্রালয় কলিকাতার বাইরে 30 মাইল দূরে। বাস এসে যখন বিয়ে বাড়ির সামনে দাঁড়ালো তখন প্রায় 8টা বাজে। সানাইয়ে বাজছিল তখন ভৈরবী সুর। সুরের মধ্যে যে বেদনাটুকু ছিল সেটুকু বহু ভিড়ে, অনেক প্রাণে ভাগাভাগি হয়ে কেমন একটা উদাস প্রসন্নতায় ভরে উঠেছে। কান পেতে কেউ শুনছে না, অলক্ষে সকলের প্রাণেই লেগেছে একটি নিশিঘোর। এই নিশিঘোরে কারণ পুলক, একটু বেশি কথা, বেশি ব্যস্ততা, একটু সাজগোজ, কিছু রঙ্গ, অপরিচয়ের মাঝেও সহসা নির্বাক কটাক্ষে কি এক অস্পষ্ট পরিচয়ের ঝিলিক মানুষকে পেয়ে বসে। একটু কেশ কুসুম গন্ধ, অঙ্গাবরণের সুগন্ধি যেন অশরীরী মায়েরূপিণী হয়ে ফেরে ওই নিশি ঘোরে। সব মিলিয়ে কি যেন এক বিচিত্র পরিবেশ। এখানে সবচেয়ে বেশি ভিড়, কিন্তু সমস্ত ভিড়টা যেন ওখানে রেখেছে অনেকটা অন্তরাল সৃষ্টি করে। কেউ কাউকে দেখে না এখানে, তবু সবাই সবাইকে দেখে। আষাঢ় আকাশে প্রথম মেঘ, সানাইয়ের নিশি যেন পেয়েছে তাকেও। সুরের গায়ে সে এলোমেলো, ফাঁকে ফাঁকে সপ্তমীর কুহেলি জ্যোৎস্না। মফস্বল শহরে ঘেঁষে ঘেঁষি পেরিয়ে একটু নির্জন পাড়ায় পড়েছে বিয়ে বাড়িটা। সে কেলে নয়, এই কেলেও নয়। যখন যেমন জোগাড় হয়েছে তখন তেমন তৈরি হয়েছে বাড়িটা। একটি বড় উঠোন ঘিরে, সে কেলে নিচু কোঠা, এই কেলে উঁচু রুম। শরিকানার ভাগ নেই, সেই কেলে এ কেলে সিঁড়ি আছে 2টি ছাদে উঠবার। আপনি গজানো কৃষ্ণকলির ঝাড়ের পাশে সাধ্য সাধনের বেলাজুই মাথা তুলেছে। সেখানে বাগান করবার মাপজুপ নেই, আছে একটু শখের সংকেত। বিজলি আলোয় সেজেছে যদিও বাড়ি। চাঁদ ঘেঁষে আকাশমুখো নারকেল গাছের বিলুলিত ঝালরে মন যেন নিশীথ প্রান্তরে যায় ছুটে। 7:30টার লগ্ন গেছে ফসকে, পরের লগ্ন 11:30টায় মধ্যরাত্রি ঘেঁষে। বরযাত্রীরা সব পিলপিল করে উঠল গিয়ে মরের ঘরে। সেইখানে তখন মেয়েদের আসর উঠেছে জমে। ফাঁকা পেয়ে বরকে ঘিরে বসেছিল তারাই। নিশি ঘোরের এইটি প্রথম পালা। সবাই আসে বরকে ঘিরে, শালি শালাজ বান্ধবীর দল। হাসি ঠাট্টা কটাক্ষ করে প্রথম আলাপ চক্র। কেউ বলে, মুখ তুলুন না মশাই, একটু দেখি। সেই কথা সুতো টেনে আর একজন, এখন তো আর বিয়ে আটকাচ্ছে না, পছন্দ না হলেই বাকি। একটু হাসি ও গায়ে ঢলাঢলি। তারপর আর একজন, না ভাই, আমাদের সুধার বর বোধহয় বোবা, হয়তো পাড়া গিয়েদের সঙ্গে কথা বলতেই প্রাণ চাইছে না। তখনই হয়তো একজন বর্ষিয়সী একটু কড়া পাকের মিশেল দিয়ে বলেন, সে তোদের কাছে এই প্রাণ চাইছে না, তোদের পাড়া গিয়ে সুধাকে প্রাণটি সঁপে দেওয়ার জন্য তুলে রেখেছে। বরযাত্রীরা আসবার আগে এই প্রথম আলাপ চক্র। নেতৃত্বটা যার হাতে ছিল সে বসেছিল বরের পাশ তাকিয়ায় কোনোই রেখে। অনেক মেয়ের ভিড়ে সে একটি মেয়ে, কিন্তু সে একটি। রূপ তার ছিল না কোথাও, কিন্তু তার মতো রূপ যেন ছিল না ঘরের কোথাও। সে একটি
নাতি দীর্ঘ, দোহারা মেয়ে। রং তার কালোই, কিন্তু অত বড় সুচিকন খোপা কারণ নেই। নরম মার্জিত চাকচিকন কোথাও ঠাঁই নেয়নি তার শরীরে। অমার্জিত আর সুঠাম স্বাস্থ্যত শরীরে খয়েরি ডোরা শাড়িটা অতি আটপৌরে ঢঙে, কিন্তু তীব্র পাকে জড়িয়ে ধরেছে ভাঁজে ভাঁজে। নাকটা সরু, কিন্তু চোখা নয়। চোখের দীপ্ত সচকিত অপাঙ্গ দৃষ্টি। যদিও চোখ তার বড় নয়, একটি অদ্ভুত ব্যক্তিত্ব তার সর্বাঙ্গ ঘিরে। বয়স তার বছর 26, 30 হওয়াও বিচিত্র নয়। সীমন্তে সিঁদুর, কপালে তর্জনীর পূর্ণ বিন্দু কুমকুমের। মরের সঙ্গে আলাপ বেশি জমেছে তার। বিস্তুত সালিশে মরের। পোশাকি নাম তার জানা যায়নি, সবাই ডাকছে সুরো বলে, কিংবা সুরদি। কিন্তু সে যেই হোক, বোঝা যাচ্ছে এই ভিড়ের বাড়িতে সে অনেকখানি। তার ডাক পড়ছে সব সময় এদিকে ওদিকে। ও সুরো, দেখ গে, সুধার নাকি এখন গা বমি বমি করছে। অর্থাৎ কোনে সুধার। যেতে হবে সুরোকে। সুরদি, মাসিমা জিজ্ঞেস করলেন বরণডালে একটা পিদিম কম কেন? তাও গিয়ে সুরোকেই দেখতে হবে। কোনে কর্তারা একটু বিমর্ষ। 7:30 লগ্নতে কিছুতেই বিয়ের অনুষ্ঠান করা গেল না বলে। সেই ফাঁকে জমে উঠেছিল আলাপচক্র। বিষ নেই, কিন্তু জ্যামুক্ত তীরের মতো কটাক্ষ। সুতীক্ষ্ণ কথার গুপ্তি আর হাসির তরঙ্গ। এই সবটুকু রস নিয়ে যে আকাশে বাতাসে মনে মনে রঙে রঙে দিচ্ছে লেপে সকলের অলক্ষ্যে, সে সানাইয়ের সুর। সে যে বাঁধছে এই কথা কেউ জেনেও যেন জানে না। অথচ ঘরের এই ঠোঁটের, চোখের, কেশকবরীর, কথার হাসির সব কারসাজি নিয়ে, এক বিচিত্র মায়া নিয়ে সে বেঁধে রেখেছে দূরের মানুষকেও। এমন সময় নরের ঘরে এলো বরযাত্রীরা। শোরগোল পড়ে গেল মেয়েদের মধ্যে, যেন বর্গি এলো দেশে। হঠাৎ এদিক ওদিক থেকে কয়েকটি টিপ্পনি। আরে এই সবাই পালাচ্ছে কেন? আর একদিকে চুপি চুপি চাপা স্বরে, ও মা, কি অসভ্য ভাই! কোন লোকটা, কোন লোকটা? ও কে? ওই যে, ওই যে। ও মা, কেমন প্যাট প্যাট করে দেখছে, চল চল। অপর পক্ষে মনের বন্ধুদের মধ্যে, কেমন বেশ, দেখিস বাবা। কিরে জানো, চোখের তারা যে আইসক্রিম হয়ে গেল, বাবা। নর বন্ধুদের পেয়ে খুশি। এই কথা সে কথা জিজ্ঞাসা জবাব হতে লাগলো। তারপর একজনকে দেখে মর বলে উঠল, ও তুই এসেছিস সুদিন? আমি কেবলই ভাবছিলাম, শুধু তুই বোধহয় আসতে পারলি না। যাক, তোর ছেলে কেমন আছে? সুদিন বলল, ভালো, নইলে আসতাম কি করে। বন্ধুদের মধ্যে আর একজনও বলল, ছেলেও বটে, বাপের মতোই বহুরূপী। সকালবেলায় দেখলাম পুকুর নিয়ে খেলা করছে, আবার দুপুরবেলায় শুনলাম ছেলে অচৈতন্য। মেয়েরা ইতিমধ্যে সবাই প্রায় পলাতকা, ছিল শুধু সুরো। ছেলেরা সবাই কথা আর হাসির ফাঁকে দেখে নিচ্ছিল তাকে। কে একজন বলে উঠেছিল, এ দেখছি ভয় পায়নি। সুরো নরের মুখের দিকে তাকিয়ে হেসে জবাব দিয়েছিল, কেন, এখানে বাঘ ভালুক কটি আছে। সবাই একটু চমকে গেলেও হাসিটা বাধা মানেনি। ফলে নরযাত্রীদের সঙ্গে সুরোর একটু ভাবই হয়ে গিয়েছে এইটুকু সময়ের মধ্যে। এ কোনো কথার ভাব নয়, নিষ্পাপ, নির্ভয়, নির্বাক মস্করার ভাব। সুদিন দাঁড়িয়েছিল মরের কাছেই, তার সেই চওড়া বলিষ্ঠ শরীরে, প্রায় বোতাম খোলা পাঞ্জাবি দুলিয়ে, সেই অবাধ্য এলোমেলো চুলে, স্বভাব হাসি মুখে, দীপ্ত তবু করুণ চোখে, কিছু দুর্ভাগ্যের ছাপ নিয়ে।
সুরো হঠাৎ জিজ্ঞেস করে বসল, কি হয়েছে আপনার ছেলের? পরিচয় না থাকলেও সুরোর ব্যক্তিগত প্রশ্নটা অস্বাভাবিক মনে হলো না। সুদিন তার দিকে ফিরে বলল, দোতলা সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেছে বলে চোখ ফেরাতে গিয়ে সুদিন আবার তাকালো সুরোর দিকে, ঠিক যেন দেখে নেওয়া হয়নি কথা বলবার সময়। আবার চোখ ফেরাতে গিয়ে আবার তাকালো সুধীন। নিজেকে মনে মনে বলে উঠল সুধীন, নিজেকে মনে মনে বলে উঠল সুধীন, কি হলো, কি যেন একটা হলো কোথায়। সুরোর ঈষৎ পুরু তাম্বুলা রক্ত ঠোঁটের কোণ দুটি একটু বেঁকে গেল সুদূর হাসিতে। তারপর সচকিত দীপ্ত চোখের তারা দুটি স্থির হলো একবার। তারপর মুখ ফিরিয়ে মরকে বলল, তোমার বন্ধু ভাগ্য দেখছি ভালো, রুগ্ন ছেলে ফেলে চলে এসেছেন তোমার টানে বলে একবার সুদিন, তারপরে সকলের দিকেই তাকিয়ে হাসল। এমন সময় আবার ডাক পড়ল, ও সুরধি, শিগগির এসো, মাসিমা ডাকছে। সুরো জবাব দিল, এই যে যাচ্ছি। মরের দিকে ফিরে পড়ল, একটু বসো ভাই, ধৈর্য ধরে। উঠতে গিয়ে সুদিনের সঙ্গে আর একবার চোখাচোখি হয়ে গেল। আবার একটা বিদ্যুৎ চকিত ঝিলিক খেলে গেল কোথায় সুদিনের। চোখ ফেরাতে গিয়েও ফেরাতে পারল না। সুরোর ঠোঁটের কোণে কেন যেন একটা স্থির বিদ্যুতের ঝিকমিকি। মনে মনে বলল সুদিন, আবার কি হলো, কি যেন হলো। সুরো বলে উঠল, বন্ধুকে একটু দেখুন, অর্থাৎ বরকে। কে একজন বলে উঠল, একটু চা হলে। সুরো বলল, এক্ষুনি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। একটু পরে মাইডে সুরোর গলার সুর শোনা গেল, ছোট মাম্মা, ও ঘরে ওদের সবাইকে চা পাঠিয়ে দাও তাড়াতাড়ি। জবাব শোনা গেল, এই যে মা, পাঠিয়ে দিচ্ছি, উনি দেখেছিস কজন আছেন। সুরোর গলা শোনা গেল, বাবারে, অত কি গোনা যায়, 20-22 কাপ পাঠিয়ে দাও। সুধীন মুখ ফেরাতে চায়নি, তবু মনে মনে যে ঘাটটাকে সে শক্ত করে নামিয়ে রেখেছিল সে কিছুতেই বাধা মানল না। দরজা দিয়ে বাইরের দিকে ফিরে তাকালো সে। আর আশ্চর্য, তার মন গাইছিল, বোধহয় চাইছিল, তাই হলো। উঠোনে দাঁড়িয়েছিল সুরো, এইদিকে তাকিয়েই। কে একটি মেয়ের সঙ্গে কথা বলছিল, কিন্তু দূর থেকেও চোখাচোখি হয়ে গেল। আর সেই নাম না জানা অর্থপূর্ণ অথচ অর্থহীন টিপা হাসিটুকু লেগে রয়েছে ঠোঁটের কোণে। চোখাচোখি হতেই অদৃশ্য হলো সুরো। কি হলো, কোথায় যেন কি হলো। নিজেদের মধ্যে কি একটি বিশেষ কথা নিয়ে বন্ধুদের একদল হেসে উঠল। দক্ষিণের বাতাস এলো পূবের ঘাকে, প্রাণকে উজ্জীবিত করা সব বিচিত্র গন্ধ মেড়াতে লাগলো ভেসে। সিগারেটের ধোঁয়া, হঠাৎ কৌতূহলিত চোখের উঁকি, ব্যস্ততা, ছুটোছুটি, শাড়ি খসখস, অলংকার নিক্কণ, আর সানাইয়ের ব্যাকুল উদাস সুর, সব মিলিয়ে যেন কোথায় হারিয়ে গেছে সমাজ সংসার। যেন কোনো দায় নেই, দায়িত্ব নেই আজ এ জীবনের। সুদিনও তার প্রাণ খোলা হাসি নিয়ে মেতে গেল বন্ধুদের মধ্যে। ভেতরের প্রাণটাও মেতে উঠল, ব্যাকুল হয়ে উঠল। দুটি কালো চোখের তির্যক তারা, রক্তাভ দুটি ঠোঁট, আর একটি দীপ্তোদ্ধত খয়েরি ডোরা কাটা শাড়ি জড়ানো মূর্তির প্রতীক্ষায়। মাথায় যার ঘোমটা খোলা, নাক কুণ্ডলিত খোঁপা, কপালে যার তর্জনী ডগাপূর্ণ ফোঁটা, শ্রীনয়নের মণির মতো, সীমন্তে যার আগুনের মতো সিঁদুর। কি হলো, কি যেন হয়ে গেল কোথায়। যেন থাকে থাকে নিয়মের শৃঙ্খলে সাজানো সব পুতুলগুলি ছড়িয়ে গেল, হারিয়ে গেল পরস্পরের কাছ থেকে। এলোমেলো হয়ে কে কোন জগতে চলে গেল। এখানে 1 কাপ, হ্যাঁ হ্যাঁ, ওকে দাও,
ওদিকে উনি পাননি। কোণের ঘর থেকে বেরিয়ে আসছিল সুরো। একটি মেয়ে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ সুরদি? ঘেমে উঠেছে সুরো। ঘাম লেগে কপালের কুমকুম চোখের তরল মনির মতো দেখাচ্ছে। রুকুঞ্জকে বলল, কেন? আতুরে স্বর শোনা গেল, একটু দাঁড়াও না বলে আলমারি খুলে একটি সোনার চাঁদ হার এনে পরিয়ে দিল গলায়। সুরো হাসল তার সাদা ঝকঝকে দাঁতে। ও মা, আমি খুলে রেখেছি, ফাঁস লাগে যে। মেয়েটি বলল, ফাঁস তো কবেই পড়েছ গো, নতুন নাকি? তোমার বর রাগ করবে না পড়লে? আমাদের হবু জামাইবাবু কি ভাববে? ভাববে যে আমাদের এই শালির দেখছি একটিও হার নেই। পরিয়ে দিল। সুরো হেসে বেরুতে গেল। আবার কোথায় যাচ্ছ? বড় মা ডাকছেন বলে পাশের ঘরে চলে গেল সুরো। চকিতে একবার আয়নায় বোধ হয় নজরে পড়ল নিজেকে। তারপর চাইল্ড নেট সরিয়ে দেখল তার ছেলের ইজের ভিজেছে কিনা। বেরিয়ে এলো। এ কি, কোথায় যায় সুরো? ওদিকে যে বরযাত্রীদের ঘর। হেসে বলল, যা পেয়েছেন সবাই? সবাই প্রায় একযোগে বলে উঠল, হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। কে একজন বলে উঠল, আপনি যখন নজর রেখেছেন। সুরো তাকালো বরের দিকে। একদিনের সুলতান ভাড়া করা মখমলের উপর বসে। সেও তাকিয়েছিল তার শালি সুরদির দিকে। কপট করুণ মুখে বলল সুরো, তোমার তো ভাই চা খাওয়ার উপায় নেই। মর হাসল। কে একজন বলে উঠল, একটা পান পেলে ভালো হতো। সুরো হেসে বলল, খাবার আগেই? একটু সস্তা, যদিও এখানে সত্যি কিছু সস্তা নয়। কথা বলল একজন, একটু পানা শক্ত আছে কিনা বুঝলেন সুরদি? সুরো বলল, আচ্ছা দিচ্ছি বলে চোখ ফেরাতে চোখাচোখি হলো আবার সুদিনের সঙ্গে। সুরো মুখ ফেরাতে যাচ্ছিল, কিন্তু বলে ফেলল, আপনারও পান চাই নাকি একটা? সুদিন বলল, হ্যাঁ পেলেই চাই। নাক পড়ল বাইরে থেকে, সুরো তোর ছেলে উঠেছে, যাই বলেই আবার চোখ পড়ল। আর সেই মুহূর্তে দুজনেরই মনের কোণে একটি বিদ্যুৎপর্ণ বিস্মিত প্রশ্ন ঝিলিক দিয়ে মিলিয়ে গেল। সুরো চলে গেল। এক বাটা পান নিয়ে একটি ছেলে এলো। সুদিনের মনেই পড়ল না সে পান খেতে চেয়েছিল কিনা। অনেকেই হাত বাড়িয়ে নিঃশেষ করলো পানের বাটা। তারপর এলো সিগারেটের টিন। একটু পরেই একটি মেয়ের গলা শোনা গেল উঠোনে, না সুরদি, তুমি না এলে আমি পারবো না। শুধু কি সুদিনের কানেই ঢুকলো কথাগুলি? সচকিত হয়ে ফিরে তাকালো সে। দেখলো সুরোর আঁচল ধরে টানছে একটি মেয়ে। কিন্তু সুরোর দৃষ্টি এই ঘরে। আবার দৃষ্টি বিনিময়। মেয়েটি টানে, কি কার টানে কে জানে। সুরো এলো আবার। বিয়ের পদ্য নিয়ে এসেছে মেয়েটি। সুরো বলল, নে নে দে সবাইকে। মেয়েটি লজ্জিত হেসে সবাইকে পদ্য দিতে লাগলো। মেয়েটিকে দেখিয়ে সুরো বলল বরকে, তোমার আসলটির পরেই এটি সুদ, বুঝেছ? বলে হাসতে গিয়ে সুদিনের সঙ্গে আবার চোখাচোখি। মেয়েটির হাত থেকে পদ্য নিয়ে সুরো সুদিনের হাতে দিল। পদ্য সুদিন পড়ল না, সুরোর দিকেই তাকালো। নত হলো সুরোর চোখ। তবু সপ্রতিভ ভাবে জিজ্ঞেস করে ফেলল, পান খেয়েছেন? সুদিন বলল, কে আর দিলে। সুরে এলো সুরো। আর সুদিনের মনে হলো, বেহায়া হয়ে গেলাম নাকি? কি হলো? একে কি বলে? সুরো বলল, পাঠিয়েছিলাম তো। সুদিন বলল, কেন যেন চোখে পড়েনি। অপাঙ্গে হাসতে গিয়ে সহসা একটি কপট ভয়ের ছায়া যেন দেখা দিল সুরোর চোখে। বলল, আচ্ছা চোখে পড়বার মতো করে দিয়ে যাব। চলে গেল সুরো। পদ্য মিলনও হয়ে গেল।
মনের বাবা এসে দাঁড়ালেন হাত জোড় করে। অনুগ্রহ করে বিয়ের আগেই আহারটা সেরে নিতে হবে, লগ্ন অনেক দেরিতে কিনা। সেই ভালো, সবাই উঠে পড়ল। বয়স্ক আর যুবক মিলিয়ে বরযাত্রী কম নয়, বসেছে সবাই আলাদা। বিয়ে বাড়ির নিমন্ত্রিত লোকেরাও আসন জুড়ে বসল। ছাদে আর উঠোনে জায়গা হয়েছে। ছাদে উঠেছে অনেকে, সুদিন দাঁড়িয়ে আছে নিচে। কোথায় যাবে সে, কোথায় বসবে, যেন পথ হারিয়েছে পথিক। এ কি, বসেননি আপনি? সুরো আবার চার চোখে মিলল, হেসে ফেলল দুজনেই। সুদিন বলল, হান তাই তো ভাবছি কোথায় বসি। সুরোর হাসি এবং কটাক্ষ ক্রমে সর্বনাশের রূপ ধরেছে যেন। বলল, জায়গায় খুঁজে পাচ্ছেন না, দেখিয়ে দেব? দিন না, একটু অচেনা লাগছে কিনা। সত্যি? বলে চোখে চোখ রেখে হাসলো আবার। বলল, আমিও কি চাই সব চিনি, তবু আসুন, আপনার জায়গাটা আমিই করে দিই। নিচে একটি খালি জায়গায় আলাদা আসন করে দিল সুরো। বসুন এখানে। সুদিন বসল, কিন্তু চোখ ফেরে না। কি ব্যাপার? সুরো চোখ ফেরাতে পারে না। চাঁদ থেকে উঁকি দিয়ে বরযাত্রী বন্ধুরা বলে উঠল, কিরে সুদিন, নিচেই বসে গেলি যে? সুদিন এড়িয়ে গিয়ে জবাব দিল, দেখছিস না, দেখিস কিছু ছড়িস না যেন। সানাই বাজছে, আলাপ ছেড়ে তালে পড়েছে সুর, কিন্তু সে যেন কোথায় বাজছে কেউ জানে না। এত লোক, সবটাই একটা অন্তরাল যেন। এই অন্তরালে ঢাকা পড়ে গেছে সুদিন আর একজনের সঙ্গে। কোথায় কোথায় গেল? এদিকে ওদিকে সেদিকে সব দিকে চোখ ফিরিয়ে হঠাৎ এক জায়গায় দেখা হয়ে গেল। দূরে একটি ঘরের কোণে খাটের উপর বসে আছে সুরো। একা নয়, একদল মেয়ের মধ্যে। কিন্তু সুরোর চোখ সচকিত দীপ্ত তারা এই দিকেই। আবার দেখা দেখি। বেরিয়ে এলো সুরো। সুদিনের চোখের সামনে দিয়েই চলে গেল বরের ঘরে। সেখান থেকেও চোখাচোখি। তারপর চোখের উপর দিয়ে এক অদ্ভুত রহস্যময়ী হাসি নিয়ে কেবলই আসা যাওয়া। খাওয়া হলো। বরযাত্রীরা উঠোনেই পাতা চেয়ার টেবিলে বসলো। এবার বিয়ে আরম্ভ হলো। লৌকিক আচার অনুষ্ঠান আর 7 পাকের জন্য বরকনে এলো বাইরে। সবাই ঘিরে এলো সেই দিকে। সুদিনও এলো। কে বলল, সুরো তুই আয় এদিকে। সুরো বলল, আমার কাজ আছে মাসিমা, অন্যদিকে, বড় বৌদিকে ডাকো। তবে তুই ডেকে দে। ডাকতে গেল সুরো। সুদিনের বুক ঘেঁষে গেল। যাবার সময় আবার আবার চোখে চোখ পড়ল। আর হাসিটা সুরোর ঠোঁট পেরিয়ে সারা অঙ্গে গেল ঢেউ দিয়ে। সুদিন বলে ফেলল, একটু জল দেবেন? প্রায় যেন অর্থপূর্ণ দৃষ্টি সুরোর চোখে। ঠোঁট টিপে রেখেই অপাঙ্গে চেয়ে বলল, তেষ্টা পাচ্ছে বড্ড। মিড়ে থেকে সরে এলো সুদিন, তাকালো সুরোর যাওয়ার পথের দিকে। রাত হয়েছে, সানাইয়ে বাজছে বেহাগ। বেহাগের সঙ্গে এই অবোধ, ব্যাকুল, দায়িত্বহীন সমাজ সংসার ছাড়া মনের কোনো মিল আছে নাকি? বারান্দায় দুটি ছেলে শুয়ে ঘুমিয়ে পড়েছে। ঘরের মধ্যে দেখা যাচ্ছে কাটে শুয়ে আছে দুজন বিধবা প্রৌঢ়া। সুরো জল নিয়ে এলো। এখানে সেখানে লোক, মেয়ে পুরুষ। কেউ কি দেখছে? দুজনেরই ঠোঁটে হাসি। গিলাস নিয়ে ঠোঁটে ছোয়ালো সুদিন, কিন্তু দৃষ্টি সুরোর দিকে। সুরো হাসছে, কিন্তু দৃষ্টি আনত। জল যেতে চায় না সুদিনের গলায়, কিন্তু তৃষ্ণা তো পেয়েছে। আকণ্ঠ তৃষ্ণা, ব্যাকুল তৃষ্ণা। সুরো বলল, কি হলো, জল খান? সুদিন বলল, খেয়েছি। বলে ভরা গিলাসটা দিয়ে দিল সুরোর হাতে। সুরো মুখের দিকে তাকিয়ে চলে গেল। ওদিকে উল্লসিত কোলাহল উঠল।
ভালো করে তাকাও দুজনে, এই তাকানোই হলো আসল তাকানো। শুভ দৃষ্টি হচ্ছে। সুদিন দেখল সুরো দূরে একটি ঘরের পাশে দাঁড়িয়ে আছে। একবার তাকালো, আবার মুখ ফিরিয়ে ঘরের পাশ দিয়ে এগিয়ে গেল কোল আঁধারে। সুদিন হঠাৎ সিগারেট ফেলে দিল। তারপর লোকজন, সমাজ, সংসার সব ভুলে অগ্রসর হলো ওই দিকে। কেউ দেখছে, কিন্তু সুরো এদিক ওদিক তাকিয়ে ওদিকে গেল কেন? কিছু বলে গেল নাকি? চলে এলো ঘরের পাশে, দেখল সামনে অনেকখানি পোড়ো জমি, কয়েকটা গাছ, বাড়ির আলো পড়েছে ফাঁকে ফাঁকে ছায়ার মতো। তবু সুরোর বলিষ্ঠ সুস্পষ্ট মূর্তি ওদিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ডাকছে নাকি সুদিনকে? সুদিনকে, যার ছেলে আজ পড়ে গিয়েছিল ছাদ থেকে, ও যার অসুস্থ, আসতে যে পারবে না ভেবেছিল, এসে তার একই হলো। একে কি বলে, কি হলো? এগিয়ে গেল পায়ে পায়ে সুরোর দিকে। আশ্চর্য, কোথায় যায় সুরো? দাঁড়ালো সুরো। ইঁটো পাতার টাই, কুকুরেরা ভিড় করেছে সেখানে, দুটি আম গাছের আলো ছায়া। এখানে কেন? সুদিনের রক্তধারা চঞ্চল হয়ে উঠল। সর্বাঙ্গে একটা প্রবল স্রোতের ঘূর্ণি উঠল পাক দিয়ে। সুরোর পাশে এসে দাঁড়ালো, পাশে এসে হাত বাড়ালো আঁচলের দিকে। কেন 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 এসেছে সুরো এখানে? কি করবে এবার সুদিন? বিচিত্র, কেউ কিছু বলতে পারছে না। তারপর হঠাৎ সুরো বলল, এখানে চলে এসেছেন? সুদিনের গলাটা কেমন যেন কেঁপে কেঁপে যেতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে। সুরো হঠাৎ একটু হেসে মুখ নামিয়ে বলল, কিন্তু অচেনা লাগলো না রাস্তাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না এসে পারলাম না কিছুতেই। সত্যি সবই কিরকম আশ্চর্য অচেনা। আলো আঁধারে দুটি চোখ মিলল আবার, আর হঠাৎই যেন দুজনের গলার স্বরই অকারণে বুঝে এলো। জল চিকচিকিয়ে উঠল নাকি সুরোর চোখে। বলল, কেন যে এরকম হয়? সুদিন বলল, হ্যাঁ কেন বলুন তো? সুদিনের মনে হলো এ যেন শেক্সপিয়রের সেই দ্বাদশ রজনীর ভাঁড় মালফোলিওরের মতো, সব কিছুকেই উড়িয়ে দিয়ে কেবল আপন যুক্তিতে বলা, কিছু নয়, ও কিছু নয়। সুরো বলল, ছেলেকে কেমন দেখে এসেছেন? সুদিন বলল, ভালো, ডাক্তার বলেছেন। সুরো চোখের তারায় দীপ্ত অভিমানে বলল, মনে পড়ে গেল বুঝি এবার? বলে কেমন যেন একটু ঘন হয়ে এলো সুদিনের কাছে। গলা আরো নামিয়ে বলল, যাই এবার। ছেলেটা বোধহয় উঠল। সুদিনের হাতের শিরা উপশিরাগুলি উঠল তপতপিয়ে। আড়ষ্ট জিওবায় কি সব কথা উঠল চটপট করে, কিন্তু হাত বাড়াতে পারল না, ভুলতেও পারল না কিছু। আবার চোখে চোখ পড়ল। বলল সুরো আঙুল দিয়ে দেখিয়ে, আপনি আপনি ওই দিকে যান, ওদিক দিয়ে যান, যাচ্ছি আমি। সুদিন বলল, আচ্ছা। চলে গেল দুজনে। কেন এসেছিল আর কেন গেল কেউ বোধহয় জানে না, জানতে চায় না। শুধু সানাইয়ের সুরটা আষাঢ় আকাশে সুর করে চিৎকার করতে লাগলো। সুরটা কত চেনা, অথচ কত অচেনা।